নমস্কার, আমি সায়ন্তনা। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব গ্লোরিওসা লিলি নিয়ে। বাংলায় এই গাছ বিশলাঙ্গুলি ও উলটচণ্ডাল নামে পরিচিত। ইংরেজিতে এই গাছের বেশ কিছু প্রচলিত নাম আছে, যেমন ভাইন লিলি, ক্রিপিং লিলি, টাইগার ক্ল, গ্লোরি লিলি ইত্যাদি। এই গাছকে যদি এক কথায় বর্ণনা করতে হয় তাহলে বলতে হবে এই গাছ ভয়ঙ্কর সুন্দর। এই গাছের ফুল, এই গাছের আলটিমেট অ্যাপিয়ারেন্স অসাধারণ এবং অনবদ্য অবশ্যই, কিন্তু পাশাপাশি এই গাছ অত্যন্ত বিষাক্ত। কোলচিসিন নামে এক ধরনের পদার্থ এই গাছের মূল থেকে শুরু করে প্রায় সমস্ত অংশে পাওয়া যায়, যেটা হাইলি টক্সিক। এটা অবশ্যই মাথায় রাখবেন, বিশেষ করে যখন আপনি এই গাছের পরিচর্যা করছেন। এবং পাশাপাশি যদি আপনার বাড়িতে কোনো পোষ্য থাকে তাহলে সেই পোষ্য যেন কোনোভাবেই এই গাছের সংস্পর্শে না আসে, সে বিষয়ে অবশ্যই নজরে রাখবেন। অন্যদিকে কিন্তু আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই কোলচিসিন দিয়েই গাউটের প্রতিষেধক ওষুধ তৈরি করা হয়। কাজেই বুঝতেই পাচ্ছেন, একদিকে যেমন এই গাছের কিছু খারাপ দিক আছে, অন্যদিকে তেমন এই গাছের ভালো দিকও আছে। এবং ওষুধ তৈরি করার জন্য এই গাছের টিউবার মূলত ব্যবহার করা হয়। ভারতবর্ষ এবং আফ্রিকার বিভিন্ন জায়গায় এই গাছ পাওয়া যায়, বা আপনি বলতে পারেন এই দুটো জায়গাতেই গ্লোরিওসা লিলি নেটিভ। ভারতবর্ষের মূলত পশ্চিমঘাট পর্বতমালাতে এই গাছ দেখতে পাওয়া যায়। আর অস্ট্রেলিয়াতে এই গাছ অ্যাক্লাইমেটাইজড হয়ে গেছে। বিশেষ করে যে 11টা থেকে 12টা প্রজাতি এই গাছের আছে, তার মধ্যে গ্লোরিওসা সুপারবা নামে যে প্রজাতিটি আছে, সেই প্রজাতিটি কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে অ্যাক্লাইমেটাইজড হয়েছে। কাজেই আপনি বুঝতেই পারছেন যে এই গাছ কিন্তু স্বভাবেও বেশ ভার্সেটাইল। বিভিন্ন ধরনের ক্লাইমেট কন্ডিশন কিন্তু এই গাছ অ্যাকসেপ্ট করতে পারে। এই গাছের যে 12টা স্পিসিসের কথা বললাম, তার মধ্যে মূলত গ্লোরিওসা সুপারবা বাগান চর্চায় ব্যবহৃত হয় এবং এই প্রজাতিটি বিশেষভাবে পরিচিত। এই গাছের রুট আপনি কিভাবে বসাবেন, কিভাবে এই গাছের পরিচর্যা করবেন, কিভাবে এই গাছের রুট আপনি হারভেস্ট করবেন এবং এই গাছের সামগ্রিক পরিচর্যা কি হবে, সে বিষয়ে আজ আলোচনা করব। চলুন শুরু করা যাক। গ্লোরিওসা লিলির টিউবার বসানোর আদর্শ সময় হচ্ছে মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রাক বর্ষা। কাজেই যদি এই টাইমটা আপনারা মাথায় রাখেন তাহলে খুব সহজেই আপনি এই গাছকে বড় করতে পারবেন। আরেকটা বিষয় যেটা আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি এই সময় গাছ বসান তাহলে গাছের ওভারঅল গ্রোথ এবং ফুলের রং আর ফুলের সৌন্দর্য আপনি বেশ কয়েকদিন ধরে উপভোগ করতে পারবেন। আপনি বছরের অন্যান্য সময় এই গাছ লাগাতে পারেন। আমি যেমন গত বছর এই গাছ বসন্তের শেষে লাগিয়েছিলাম। তাতে যে সমস্যাটা হয়, এই গাছ প্রচণ্ড গরমে জার্মিনেট করতে পারে না, অর্থাৎ নতুন গাছ বেরিয়ে আসতে পারে না। এবং আরও একটা প্রবলেম তাতে কী হয়, নিষ্ক্রিয় থাকা অবস্থায় এই গাছের রুট বা টিউবারগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজে একটু মাথায় রাখবেন, গরমের সময় এই গাছের রুট না বসিয়ে আপনি চেষ্টা করুন বর্ষার আগে এই গাছের রুট বসাতে। এরপর বলি আপনি এই গাছের টিউবার বসাবেন কি করে। এর একটা বিশেষ পদ্ধতি আছে। আই এম সো সরি যে আমার কাছে তার ভিডিও করা নেই। আমি আপনাকে বলে দিচ্ছি, খুব সহজ। এই টিউবারগুলো একটু লম্বাটে হয় এবং এই টিউবারগুলোকে আপনি হরাইজেন্টালি বসাবেন, ভার্টিক্যালি নয়। মানে আপনি যদি আমার এই আঙুলটাকে টিউবার বলে মনে করেন, তাহলে এই টিউবার, যদি এটা টিউবার হয়, তাহলে এই টিউবারকে আপনি এইভাবে হরাইজেন্টালি মাটির উপর রেখে তারপর মাটি দিয়ে দেবেন। কখনোই ভার্টিক্যালি এই গাছের টিউবারকে বসাবেন না, তাহলে কিন্তু জার্মিনেট করে না। বিশেষ করে এই গাছের রুটের দুদিক থেকেই জার্মিনেট করার প্রবণতা থাকে বা নতুন গাছ বেরিয়ে আসার প্রবণতা থাকে। কাজে আপনি যদি এইভাবে বসান তাহলে কিন্তু এই গাছের রুট বেরিয়ে আসবে না। সরি, বলা ভুল হলো, এই গাছের নতুন গ্রোথ আপনি দেখতে পাবেন না। আপনাকে হরাইজেন্টালি বসাতে হবে, তাহলেই আপনি খুব সহজেই এই গাছ, মানে এই রুট থেকে গাছ পেয়ে যাবেন। এরপর বলি আপনি এই গাছের জন্য কী ধরনের মাটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার থেকে বলা ভালো আপনি কীভাবে মাটি তৈরি করবেন। আমার মনে হয় যে নিজেদের প্রয়োজনীয় মাটির ইনগ্রিডিয়েন্টস সংগ্রহ করে নিজেরাই যদি আমরা মাটি তৈরি করি নিই, তাহলে আমাদের গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে। কারণ সব গাছের জন্য কিন্তু একই ধরনের মাটি প্রযোজ্য নয়। বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের মাটি প্রত্যাশা করে। তো ফ্লেম লিলি বা গ্লোরিওসা লিলির জন্য মূলত ওয়েল ড্রেন্ড সয়েল খুব দরকার। আমি অন্যান্য ভিডিওতেও বলে থাকি, এই ওয়েল ড্রেন্ড সয়েলটা মূলত যে কোনো গাছের জন্যই খুব উপকারী। কাজেই এই গাছের জন্য ওয়েল ড্রেন্ড সয়েল খুব উপকারী। আপনি মাথায় রাখবেন মোটামুটি 40% ভার্মি কম্পোস্ট, 40% কোকোপিট আর 20% পারলাইট। পারলাইট আপনি নাও দিতে পারেন। যদি পারলাইটের বদলে আপনি নদীর সাদা বালি বা এমনি কনস্ট্রাকশন সাইটে যে বালি পাওয়া যায় সেই বালি ব্যবহার করলেই হবে। এই গাছের রুট যেহেতু ফ্লেশি হয়, সেই জন্য আপনি যদি ওয়েল ড্রেন্ড সয়েল দেন তাহলে সেই মাটিতে খুব ভালোভাবে বায়ু চলাচল হয় এবং তাতে আপনার গাছের রুট ভালো থাকে এবং তার ফলে গাছের সার্বিক স্বাস্থ্য খুব ভালোভাবে তৈরি হয় এবং আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে। এইটা অবশ্যই মাথায় রাখবেন। কোনোভাবেই
ক্লে সয়েল বা যে মাটি খুব ঘন সংবদ্ধ এইরকম মাটি যেন কোনোভাবেই এই গাছকে না দেওয়া হয়। কাজে একটু মাথায় রাখবেন ওয়েল ড্রেন সয়েল দিতে। আমি যে কম্বিনেশনটা বললাম আপনি সেই কম্বিনেশনে মাটি তৈরি করুন, গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। এবং যেহেতু আপনি এই গাছ বর্ষাকালে বিশেষভাবে বড় করছেন, সেই জন্য আপনাকে মনে রাখতে হবে বর্ষায় যেহেতু মাঝে মাঝে নিম্নচাপ হয় এবং বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়, সেই জন্য ওয়েল ড্রেন সয়েল এই সময় অত্যন্ত উপকারী। আপনি যদি খুব ঘন সংবদ্ধ মাটি নেন তাহলে সেই মাটি খুব বেশি জল ধরে রাখবে এবং তার ফলে খুব সহজেই আপনার গাছের রুট পচে যেতে পারে। কাজে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এরপর বলি আপনি এই গাছের সামগ্রিক পরিচর্যা কী করে করবেন। তার জন্য প্রথমেই যে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে একটা প্রপার ট্রেলেস দেওয়ার কথা। অর্থাৎ আপনি এই গাছকে লতিয়ে ওঠার জন্য যদি একটা ভালো সাপোর্ট দেন তাহলে খুব ভালো হয়। আমি এই ট্রেলেসটা নিজে বানিয়েছি খুব সহজে এবং খুব কম খরচে। আমার ইচ্ছে আছে আপনাদের একদিন করে দেখাবো এটা কী করে বানাতে হয়। আপনি নিজেও আপনার পছন্দের মতো ট্রেলেস বানিয়ে নিতে পারেন। যদি আপনার হাতের কাছে কোনো শুকনো ডালপালা থাকে আপনার সেই ডালপালা দিয়েও ট্রেলেস তৈরি করতে পারেন। শুধু মাথায় রাখবেন আপনি যে সাপোর্টটা গাছকে দিচ্ছেন সেই সাপোর্ট যেন শক্তিশালী হয়, না হলে কিন্তু গাছ যখন খুব বেশি বেড়ে যায় তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছ মোটামুটি 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে যদি প্রপার জায়গা পায়, এবং সেই বৃদ্ধি কিন্তু টবেই হয়। কাজে একটু মাথায় রাখবেন গাছ কিন্তু বেশ বড় হয়ে ওঠে। সেই জন্য আপনি যখন এই গাছকে কোনো সাপোর্ট দেওয়ার কথা ভাবছেন, যেটা আপনাকে অবশ্যই ভাবতে হবে, সেই ক্ষেত্রে মাথায় রাখবেন একটা শক্ত সাপোর্ট দিতে বা একটা শক্ত ট্রেলেস দিতে, যাতে এই গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং ফুল হওয়ার আগে যেন আপনার গাছ কোনোভাবেই নিচের দিকে ঝুঁকে পড়ে নষ্ট না হয়ে যায়। এই গাছকে ক্রিপিং লিলি বা ভাইনিং লিলিও বলা হয়। এর কারণ হচ্ছে এই গাছের গঠন। মূলত এই গাছটা লতিয়ে ওঠে এবং এই গাছের পাতার গঠন যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই গাছের পাতার সামনের দিকের অংশ আকর্ষে পরিণত হয়েছে এবং এগুলোকে অবলম্বন করে কিন্তু গাছ উপরের দিকে লতিয়ে ওঠে। কাজেই আপনি যখন এই গাছ বড় করছেন তখন অবশ্যই কিন্তু ট্রেলাসের প্রয়োজন আছে বা একটা স্ট্রং সাপোর্টের প্রয়োজন আছে। গ্লোরিওসা লিলির জন্য আপনি 10 থেকে 12 ইঞ্চি টব ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে একটা বিষয় আছে। যদি আপনি 2টো বা 3টে টিউবার ব্যবহার করেন তাহলে চেষ্টা করুন 8 ইঞ্চির টব নিতে, আর যদি আপনি 8টা 9টা বা তার থেকে বেশি টিউবার ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন 10 থেকে 12 ইঞ্চি টব নিতে, বা যদি তার থেকেও বড় টব আপনি নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমি যেমন এই গাছকে 10 ইঞ্চি গ্রো ব্যাগে বড় করেছি এবং এখানে মোটামুটি 7 থেকে 8টা টিউবার ব্যবহার করেছি। কাজেই আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি যত টিউবারের সংখ্যা বাড়াবেন আপনার টবের পরিমাণটাও বাড়ালে খুব ভালো হয় এবং এই গাছ প্রপারলি বেড়ে উঠতে পারে। এমন নয় যে এই গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত বেশি জায়গার প্রয়োজন হয়। আপনি একসঙ্গে অনেকগুলো টিউবার পাশাপাশি রেখেই এই গাছ বড় করতে পারেন, কিন্তু এই গাছের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করার জন্য এবং এই গাছের গ্রোথকে দেখার জন্য এবং এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস এই গাছকে দিতে। তাহলে এই গাছের যে সৌন্দর্য আপনি দেখতে পাবেন সেটা এক কথায় অসাধারণ। এই গাছের ফার্টিলাইজার ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এই গাছে রুট বা টিউবার বসাচ্ছেন চেষ্টা করুন তখন ফার্টিলাইজার ব্যবহার করতে। যে কোনো স্লো রিলিজ ফার্টিলাইজার বা গ্র্যানুলেটেড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে বালবাস জাতীয় গাছের ক্ষেত্রে বোন মিল খুব উপকারী, কারণ এদের ফসফরাসের খুব প্রয়োজন হয় বেড়ে ওঠার জন্য। সেই জন্য আপনি এই গাছের রুট বা টিউবার বসানোর সময় যদি বোন মিল ফার্টিলাইজার বা কোনো স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করে তার উপরে টিউবারগুলো রেখে তারপর মাটি দিয়ে দেন, তাহলে এই গাছ একটা ইনিশিয়াল বুস্ট পায়, খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং ভবিষ্যতে আপনাকে আর খুব একটা ফার্টিলাইজার নিয়ে ভাবতে হবে না। আপনি সারা সিজনে নিশ্চিন্ত থাকবেন যে আপনার গাছ ওই স্লো রিলিজ ফার্টিলাইজার থেকে বা ওই বোন মিল ফার্টিলাইজার থেকে সহজেই আস্তে আস্তে তাদের নিউট্রিয়েন্টস বা পুষ্টি পেয়ে যাবে। কাজে অবশ্যই মনে রাখবেন এই গাছের টিউবার বা রুট বসানোর সময় ফার্টিলাইজার ব্যবহার করতে। গ্লোরিওসা লিলি সরাসরি রোদ পছন্দ করে না। এখন এই বিষয়টা অর্ধেক সত্যি, একটু বুঝিয়ে বলি আপনাদের। যখন এই গাছ ইনিশিয়ালি বড় হয়ে উঠছে তখন চেষ্টা করুন এই গাছকে ফুল ছানে রাখতে, তখন যেন এই গাছ সরাসরি রোদ পায়। আপনি 6 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও রোদ দিতে পারেন। কিন্তু যখন এই গাছে কুঁড়ি আসতে শুরু করছে এবং ফুল ফুটতে শুরু করছে সেই সময় আপনারা ভোরবেলা রোদ দিতে পারেন 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা এবং বাকি সময়টা ছায়ায় রাখুন। বা যদি আপনি এই সময় মোটামুটি সারাদিনই ডেপেল সানলাইটের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ আলো ছায়ার মধ্যে যদি সারাদিন গাছ থাকে তাহলে খুব ভালোভাবে বেড়ে ওঠে। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি যে ফুল হওয়ার পরেও যদি আপনি এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখেন তাহলে এই গাছের ফুল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ফুলের রং এরকম সুন্দর হয়ে ওঠে না, রোদে এই ফুলের রং ঝলসে যায়। কাজেই আপনি চেষ্টা করুন যখনই এই গাছে ফুল আসছে তখন এই গাছকে সকালের দিকে আলো দিতে এবং দুপুরের পর থেকে যাতে ছায়া থাকে সে অবস্থা যদি আপনি গাছকে বড় করতে পারেন তাহলে এই গাছের ফুলের সৌন্দর্য আপনি অনেক দিন উপভোগ করতে পারবেন।
2 বছর ধরে আমি এই গাছ বড় করছি, আমি কিন্তু কখনোই এই গাছের উপর কোনো পোকামাকড়ের আক্রমণ হতে দেখিনি। কাজে আপনারা সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আমার মনে হয় তার কারণ এই গাছের টক্সিসিটির জন্য, যেহেতু এই গাছ অত্যন্ত বিষাক্ত, সেই জন্য হতে পারে এই গাছে পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয় না। তবে সেটা আমাদের জন্য খুব ভালো, কারণ আমাদের সে বিষয়ে খুব একটা ভাবতে হবে না এবং আপনাকে পেস্টিসাইডস নিয়েও খুব একটা ভাবতে হবে না এবং ঘন ঘন আপনাকে গাছ এসে দেখতে হবে না যে গাছে পোকার আক্রমণ হয়েছে কি হয়নি। কাজে এই বিষয়ে আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। অন্তত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলছি, এই গাছে পোকামাকড়ের আক্রমণ প্রায় হয় না বললে চলে, বা আপনি এক কথায় বলতেই পারেন এই গাছে পোকামাকড়ের আক্রমণ হয় না। রুট বা টিউবার থেকে এই গাছের জার্মিনেশন যতটা সহজ, বীজ থেকে কিন্তু ততটা সহজ নয়। কাজেই আপনারা যারা এই গাছ সংগ্রহ করছেন তারা অবশ্যই চেষ্টা করুন বীজ সংগ্রহ করার থেকে টিউবার বা রুট সংগ্রহ করতে। আমি গত বছর বেশ কিছু বীজ বাঁচিয়েছিলাম, সেই বীজগুলো চেষ্টা করেছিলাম জার্মিনেট করাতে, এবছর একটা বীজও জার্মিনেট হয়নি। কাজেই এটা একটু মাথায় রাখবেন। আপনারা যারা এই গাছ সংগ্রহ করছেন চেষ্টা করুন রুট সংগ্রহ করতে বা টিউবার সংগ্রহ করতে। আর আরও একটা কথা আপনাদের বলতে চাই, যেহেতু এরা লিলি গোত্রের গাছ, সেই জন্য অবশ্যই মাথায় রাখবেন এরা কিন্তু বছরে একবার ফুল দেয়। আর ফুল হয়ে যাওয়ার পর আপনি অন্যান্য লিলিকে যেভাবে যত্ন নেন সেভাবে কিন্তু এই গাছের যত্ন আপনাকে নিতে হবে। ফুল হয়ে যাওয়ার পর কিন্তু কোনোভাবেই এই গাছ কেটে দেবেন না। আপনি ইনিশিয়ালি যেভাবে যত্ন নিয়েছেন সেভাবেই যত্ন নিন। আপনি দেখবেন এই গাছের পাতা সবুজ থাকছে, ডালপালা সতেজ থাকছে। আপনি মাথায় রাখবেন এই অবস্থায় গাছকে কোনোভাবেই আঘাত না করতে বা কেটে না ফেলতে, কারণ এই সময় গাছ কী করে, পরের বছরের জন্য এনার্জি সংগ্রহ করে রাখে। অর্থাৎ পরের বছরের গাছ বা ফুল আনার জন্য যাবতীয় এনার্জি কিন্তু গাছ এখনই সংগ্রহ করে। সেই জন্যই দেখবেন ফুল হয়ে যাওয়ার পরেও এই গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। এটা অন্যান্য যে কোনো লিলির ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি অন্যান্য লিলি বড় করে থাকেন তাহলে আপনার বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। আপনি কোনোভাবেই কিন্তু ফুল হয়ে যাওয়ার পর এই গাছ কেটে দেবেন না, যত্ন নিতে থাকুন। আপনি দেখবেন শীতের শুরুর দিকে, অর্থাৎ মোটামুটি নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের ফার্স্ট উইক, এরকম সময়ে লক্ষ্য করবেন আস্তে আস্তে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ডালগুলো শুকিয়ে যাচ্ছে। এই সময় আপনি গাছ কেটে ফেলুন এবং টিউবারগুলোকে সংগ্রহ করে নিন বা রুটগুলোকে সংগ্রহ করুন, ভালো করে শুকিয়ে ফেলুন, মাটি ছড়িয়ে নিন এবং একটা ভালো পেপারে বা কাগজের মধ্যে মুড়ে নিয়ে আপনি অন্ধকার ঠান্ডা জায়গায় রেখে দিন। আবার পরের বছর ওই টিউবারগুলো থেকেই আপনি নতুন গাছ পেয়ে যাবেন। কাজেই বুঝতেই পাচ্ছেন খুব সহজেই এই গাছ আপনি বড় করতে পারেন। এমন কিছু মেনটেনেন্স নেই, এমন কিছু পরিচর্যার প্রয়োজন নেই এবং আপনাকে এই গাছ নিয়ে খুব একটা ভাবতে হবে না। শুধু মাথায় রাখবেন, আবারও বলছি, এই গাছ কিন্তু অত্যন্ত বিষাক্ত। কাজেই কখনোই যেন কোনোভাবেই আপনার পোষ্য এই গাছের পাতা বা ডালপালা খেয়ে না ফেলে, এদিকটা একটু লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।